গোয়ার সমুদ্র সৈকতে এক সাধারণ ছেলেকে তুচ্ছ ভেবে সবার সামনে চরম অপমান করেছিল রূপসী নাতাশা। সে জানত না তার সেই অহংকার এক নিমেষে চুরমার হয়ে যাবে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এক বিশাল রাজকীয় ইয়াটের ছায়ায়। যে ছেলেকে সে ভিখারি বলেছিল, সেই কি আসলে এই আভিজাত্যের মালিক? মধ্যরাতে যখন নাতাশা সেই রহস্যময় ব্যক্তির আমন্ত্রণে ইয়াটে পা রাখল, তখন তার সামনে উন্মোচিত হল এক অবিশ্বাস্য সত্যি। জীবন কি পারবে নাতাশাকে তার আসল চেহারাটা আয়নায় দেখাতে? দম্ভ আর মনুষ্যত্বের এই রোমহর্ষক লড়াইয়ের শেষটা জানতে হলে গল্পটি শুনুন একদম শেষ পর্যন্ত। গোয়ার বাগা বিচে তখন পড়ন্ত বিকেলের মায়াবী আলো, চারিদিকে ট্যুরিস্টদের ভিড়, নোনা বাতাসের ঝাপটা আর কানে ভেসে আসা দূর থেকে আসা গিটারের সুর, সব মিলিয়ে পরিবেশটা বেশ জমাটি। কিন্তু নাতাশার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। দিল্লির আভিজাত্য আর বিলাসবহুল জীবনে অভ্যস্ত নাতাশা মালহোত্রার কাছে এই সাধারণ মানুষের ভিড় ঠিক সহ্য হচ্ছিল না। দামি সানগ্লাসটা কপালে তুলে সে এক অদ্ভুত তাচ্ছিল্যের সাথে নিজের বন্ধুদের দিকে তাকাল। সিরিয়াসলি কবির, এই বালির উপর মানুষ কিভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকে? মাই গড, আই এম অলরেডি সো মেসড আপ। নাতাশা তার দামি আইফোনটা নাড়াচাড়া করতে করতে বলল। রিয়া হাসল। আরে চল না, একটু চিল করি, গোয়া মানেই তো এই পাগলামি। নাতাশা একটা বাঁকা হাসি দিল। এই হাসিটা ওর স্বভাবজাত, যেখানে সামনের মানুষটাকে তুচ্ছ করাটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক তখনই ওর নজর গেল কিছুটা দূরে বালি খুঁড়তে থাকা এক যুবকের দিকে। তার পরনে একটা সাধারণ ঢিলেঢালা হাফ প্যান্ট আর সাধারণ নীল রঙের স্যান্ডো গেঞ্জি। চুলগুলো এলোমেলো, দেখে মনে হচ্ছে কোনো সাধারণ ব্যাকপ্যাকার বা হয়তো লোকাল কোনো ছেলে। সে খুব মন দিয়ে বালির ওপর একটা স্কেচ করছিল। নাতাশা বন্ধুদের কনুই দিয়ে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, গাইজ, লুক অ্যাট হিম, মনে হচ্ছে জীবনের সব আশা হারিয়ে এই বিচে পড়ে আছে। এই লেভেলের গরিব মানুষগুলো যে কেন গোয়াতে এসে ভিড় বাড়ায় বুঝি না। কবির আর অর্জিত হেসে উঠল। নাতাশা এক ধাপ এগিয়ে গিয়ে ছেলেটির ঠিক সামনে দাঁড়াল। ওর দামি স্যান্ডেলের আঘাতে ছেলেটির আঁকা স্কেচের একাংশ নষ্ট হয়ে গেল। ছেলেটি মুখ তুলে তাকাল, চোখ দুটো বেশ শান্ত, কিন্তু বুদ্ধির ছাপ স্পষ্ট। এক্সকিউজ মি, নাতাশা বিদ্রুকে সুরে বলল, তুমি কি এখানে বালি দিয়ে দুর্গ বানাতে এসেছ, নাকি ভাবছ এই বালি খুঁড়লেই সোনা বেরোবে? ছেলেটি এক মুহূর্ত নাতাশার আপাদ মস্তক দেখল, তারপর শান্ত গলায় বলল, না, আমি শুধু সূর্যাস্তটা দেখছিলাম আর ভাবছিলাম মানুষের ভাবনার গণ্ডি কত ছোট হতে পারে। নাতাশা অবাক হয়ে অর্জিতের দিকে তাকাল। শুনলি, আবার ফিলোসফি ঝাড়ছে। আচ্ছা বল তো ভাই, সারাদিনে কত টাকা আয় হয় তোমার? তোমারই পুরো মাসের খরচ কি আমার হাতের এই ব্যাগটার দামের সমান হবে? ছেলের মুখে কোনো রাগ দেখা গেল না, উল্টো একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়িয়ে হাত থেকে বালি ঝাড়ল। ঠিক তখনই নাতাশার ফোনের রিংটোন বেজে উঠল। তার বাবার ম্যানেজার ফোন করেছে। হ্যালো নাতাশা ম্যাম, আপনি কি বাগা বিচে আছেন? আমাদের ক্লায়েন্ট মিস্টার আরিয়ান রায় আপনাদের ইনভাইট করেছেন ওনার নতুন ইয়টে। উনি ওখানেই আপনার জন্য অপেক্ষা করছেন। নাতাশা উত্তেজিত হয়ে বলল, আরিয়ান রায়, যার কথা পেপারে পড়লাম, ওনার ইয়টে ইনভিটেশন? গ্রেট। নাতাশা ছেলেটির দিকে একবার তাচ্ছিল্যের নজর বুলিয়ে বন্ধুদের বলল, চল, আমাদের লেভেলের মানুষের সাথে দেখা করার সময় হয়েছে। এই বালি খেকোদের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। বন্ধুরা হাসতে হাসতে এগোতে লাগল সেই দিকটায়, যেখানে বিশাল এক রাজকীয় ইয়ট নোঙর করা ছিল। নাতাশা ভাবছিল সেখানে গিয়ে কোনো হ্যান্ডসাম স্যুট পরা সুপুরুষকে দেখবে, কিন্তু ইয়টের কাছে পৌঁছাতেই ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেই সাধারণ ছেলেটি, যাকে কয়েক মিনিট আগেই সে অপমান করেছিল, সে এখন ইয়টের ডেকে দাঁড়িয়ে। পাশে দুজন ওয়েটার ট্রের ওপর ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে। ইয়টের ক্যাপ্টেন সেই ছেলেটিকে দেখে মাথা নিচু করে বলল, ওয়েলকাম অন বোর্ড মিস্টার আরিয়ান। নাতাশা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। ছেলেটি, আরিয়ান রায়, মৃদু হেসে নাতাশার দিকে তাকিয়ে বলল, ব্যাগটার দাম মনে হয় ঠিক করা হয়নি আপনার, তবে এই ইয়টটা কিন্তু আমার। আসুন মিস মালহোত্রা, গোয়ার সূর্যাস্ত এখান থেকে বেশি ভালো দেখায়। নাতাশা সারা শরীরে এই জন্য একটা হিমেল স্রোত বয়ে গেল। যে মানুষকে সে সাধারণ ভেবে নিচু করার চেষ্টা করেছিল, সেই মানুষের বিলাসিতার কাছে তার অহংকার আজ বালির দুর্গের মতোই ধসে পড়েছে। কবির আর রিয়া একে অপরের দিকে তাকাচ্ছিল, কিন্তু নাতাশার মাথা তখন নিচু হয়ে গেছে। আরিয়ান ডেক থেকে ঝুঁকে পড়ে নাতাশার চোখের দিকে তাকিয়ে বলল, একটা কথা মনে রাখবেন, সব চকচকে জিনিস যেমন সোনা হয় না,
তেমনি দামি ব্র্যান্ড পড়লেই মানুষ বড় হয় না। ব্র্যান্ড শরীরে থাকে, আর আভিজাত্য থাকে ব্যক্তিত্বে। নাতাশা সেদিন বুঝেছিল আসল রাজকীয়তা দামি পোশাকে নয়, থাকে অন্যের প্রতি শ্রদ্ধাবোধের গভীরে। বাগা বিচের সেই সূর্যাস্ত যেন আজ তার জীবনের এক নতুন শিক্ষা দিয়ে গেল। সেই হইচই আর ভিড়ের থেকে হাত বিশেক দূরে বালির ওপর পা ছড়িয়ে একা বসেছিল বিভান। ওর আশেপাশে কোনো চেনা মুখ নেই, নেই কোনো লোক দেখানো জৌলুস। গায়ে একটা সাধারণ নীল রঙের শার্ট, যার রং রোদে পুড়ে আর বারবার ধুয়ে কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। সাধারণ জিন্স আর পায়ের চটি জোড়াও বলে দিচ্ছিল ও এখানে স্রেফ একজন সাধারণ দর্শক। কিন্তু বিভান সেখানে সমুদ্রের ঢেউ গুনতে আসেনি। ওর হাতের নোটবুক আর কলমটা সাক্ষী দিচ্ছিল ও আসলে মানুষ পড়তে এসেছে। সমুদ্রের নীল জলরাশির চেয়েও ওই বিচে আসা হরেক রকমের মানুষের বিচিত্র সব অভিব্যক্তি, মেকি হাসি আর আচরণ ওকে বেশি টানছিল। এই ভিড়ে ওকে কেউ চেনে না, আর এই কেউ না হওয়ার আড়ালে নিজেকে লুকিয়ে রাখাই ছিল ওর জীবনের সবথেকে বড় জোর। বিভান নোটবুকে খুব ধীর লয়ে একটা লাইন লিখল। মানুষ মাইলের পর মাইল পথ পেরিয়ে সমুদ্র দেখতে আসে, কিন্তু নিজের ভেতরটা দেখতে গেলেই তাদের বড্ড ভয় লাগে। কথাটা লিখে ও নিজেই নিজের মনে একটু হাসল। ঠিক তখনই ওর নজরে পড়ল নাতাশা। ওর হাঁটা চলা, দাম্ভিক ভঙ্গিমা আর ওর সাথের বন্ধুদের তোয়াজ করার ধরন সবই যেন চারপাশের স্বাভাবিকতাকে ছাপিয়ে যাচ্ছিল। বিভান কয়েক মুহূর্ত স্থির চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকল। তারপর খাতার পাতায় খসখস করে আরও কিছু একটা লিখে নিল। নাতাশা তখন ছবির জন্য পোজ দিতে পুরোপুরি ব্যস্ত। রিয়াকে শাসন করার সুরেও বলছিল, রিয়া, অ্যাঙ্গেলটা একটু নিচু কর, আর দেখিস ব্যাকগ্রাউন্ডে যেন ওই ডুবন্ত সূর্যের আভাটা ঠিকঠাক আসে। রিয়া সবে ফোনটা সেট করেছে, ঠিক তখনই বিভান নিজের অজান্তেই ওদের ক্যামেরার ফ্রেমের মাঝখানে চলে এলো। এক্সকিউজ মি। নাতাশার গলার তীক্ষ্ণ স্বর যেন বিচির কোলাহল ছাপিয়ে উঠল। বিভান থমকে দাঁড়িয়ে নাতাশার দিকে তাকাল। নাতাশা ভ্রু কুঁচকে অত্যন্ত কর্কশ গলায় বলল, একটু সাইড হবেন, দেখছেন না আমরা এখানে ছবি তুলছি। বিভান কোনো প্রতিবাদ করল না, শান্ত পায়ে কয়েক কদম পিছিয়ে গেল। নাতাশা ন্যূনতম সৌজন্য না দেখিয়েই একটা শুকনো থ্যাঙ্কস ছড়ে দিল। ছবি কয়েকটা তোলা হলো ঠিকই, কিন্তু নাতাশা কিছুতেই খুশি হতে পারছিল না। সে বিরক্তি নিয়ে ফুঁসে উঠে বলল, ওফ, একটার মধ্যেও সেই পারফেক্ট ভাইবটা আসছে না। মেজাজ খারাপ করে আশেপাশে তাকাতেই নাতাশার নজর আবার সেই ছেলেটার উপর পড়ল, যে একটু দূরে বালিতে বসে আবার আগের মতোই মন দিয়ে লিখতে শুরু করেছে। নাতাশার কাছে পুরো ব্যাপারটা খটকা লাগল। ঠোঁট উল্টে পাশে থাকা কবিরকে সে নিচু স্বরে জিজ্ঞেস করল, এই লোকটা এখানে বসে বসে আসলে কি প্রমাণ করার চেষ্টা করছে? কবির কাজ ঝাঁকিয়ে দায়সারাভাবে উত্তর দিল, কে জানে, হয়তো কোনো সস্তা লেখক টেখক হবে। নাতাশা শব্দ করে হেসে উঠল, যে হাসিতে কেবল বিদ্রূপ ছাড়া আর কিছুই ছিল না। সে ব্যঙ্গ করে বলল, লেখক নাকি এই ভিড়ের মধ্যে কারো ফ্রি ওয়াইফাই চুরি করতে এসেছে? বন্ধুরাও রসিকতায় তাল মিলিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। নাতাশার জেদ চাপল। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে সোজাসুজি বিভানের দিকে পা বাড়াল। রিয়া একটু অবাক হয়ে পেছন থেকে ডাকল, কিরে, কোথায় যাচ্ছিস? নাতাশা ঘাড় ঘুরিয়ে কুটিল এক হাসি দিয়ে বলল, একটু বিনোদন দরকার, দেখি লোকটা কত বড় বুদ্ধিজীবী। সে বিভানের একদম সামনে গিয়ে ছায়ার মতো দাঁড়াল। বিভান নিষ্পৃহভাবে একবার চোখ তুলে তাকাল। ওর সন্ত গলার হায় শুনে নাতাশা যেন আরও জ্বলে উঠল। সে টিপ্পনি কেটে বলল, হায়, সিরিয়াসলি? তা মশাই, এখানে আপনার কাজটা কি? বিভান খাতা থেকে কলম না সরিয়েই সহজ গলায় বলল, বসে আছি। নাতাশা এবার গলাটা একটু চড়িয়ে বলল, সবাই এখানে ছুটি উপভোগ করতে আসে, হইহুল্লোড় করে, আর আপনি এই পুরনো নোটবুক নিয়ে অফিসের কাজ করছেন। বিভান এক মুহূর্ত থামল, তারপর ধীরস্থিরভাবে বলল, আসলে এক একজনের উপভোগের সংজ্ঞাটা তো এক এক রকম। নাতাশা চোখ পাকিয়ে ঝেঁঝিয়ে উঠল, খুব গভীর সাজার চেষ্টা করবেন না তো? বিভান কোনো পাল্টা উত্তর না দিয়ে চুপ থাকল। নাতাশা ওর নীরবতাকে দুর্বলতা ভেবে আরও এক ধাপে গিয়ে এলো। সত্যি বলতে কি, আপনাকে দেখে মনেই হচ্ছে না যে আপনি এই দামি বীজ বা এই পরিবেশের যোগ্য। বিভান এবার আলতো হাসল, পাল্টা প্রশ্ন করল, আর আপনাকে দেখে কি মনে হয়? নাতাশা নিজের ব্র্যান্ডেড পোশাকের দিকে তাকিয়ে দর্পে আথে বলল, আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে আমি অনেক উঁচু তলার আর অনেক ভালো কোনো জায়গার যোগ্য। বিভান সরাসরি নাতাশার চোখের দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল,
হয়তো, কিন্তু এই সমুদ্র বা এই পরিবেশটা বোধহয় এখনও আপনাকে পুরোপুরি গ্রহণ করতে পারছে না। নাতাশা যেন থমকে গেল। ভ্রু কুঁচকে সে চেঁচিয়ে বলল, কি বলতে চাইছেন আপনি? নিচু গলায় বলল, বলতে চাইছি আপনি এখানে শরীর নিয়ে উপস্থিত আছেন ঠিকই, কিন্তু এখানকার যে অদ্ভুত একটা সরলতা আছে সেটা কি ছুঁয়ে দেখার ক্ষমতা আপনার নেই। কথাগুলো শুনে নাতাশার পিত্তি জ্বলে গেল। কড়া সুরে সে শাসিয়ে বলল, শুনুন, আমাকে জ্ঞানের ভাষণ দেবেন না তো। বিভান আগের মতোই ধীর স্বরে বলল, আমি শুধু সেটাই বলছি যা আমার চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। নাতাশা এবার চরম কটাক্ষ করে বলল, আর আমি দেখতে পাচ্ছি যে আপনার মতো লোকেরা শুধু অন্যকে বিচারই করতে পারে, কারণ আপনাদের নিজেদের পকেটে বা জীবনে দেখানোর মতো আর কিছুই নেই। বিচে নোনা বাতাসে নাতাশার তীক্ষ্ণ কথাগুলো যেন কিছুক্ষণের জন্য জমে বরফ হয়ে গেল। আশেপাশে লোকজনের কোলাহল থাকলেও এই ছোট গুন্ডিটুকুতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। বিভান প্রথমবারের মতো একটু স্থির চোখে, খানিকটা গম্ভীর হয়ে নাতাশার দিকে তাকাল। কিন্তু সেই গাম্ভীর্য বেশিক্ষণ স্থায়ী হল না। তার ঠোঁটের কোণে আবার সেই চেনা অথচ রহস্যময় হাসিটা ফিরে এলো। খুব নিচু স্বরে সে শুধু বলল, হয়তো আপনি ঠিকই বলছেন। নাতাশা এই উত্তরটার জন্য একদমই প্রস্তুত ছিল না। সে ভেবেছিল ছেলেটা হয়তো লজ্জা পাবে, নয়তো রাগে ফেটে পড়বে, যাতে তাকে আরও এক দফা অপমান করার সুযোগ পাওয়া যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার ইনসাল্টটা বুঝতে পারোনি, নাকি তোমার আত্মসম্মানবোধ বলে কিছু নেই? বিভান খাতা থেকে কলমটা সরাল না। খুব সহজভাবে বলল, অপমানটা বুঝেছি, তবে সেটা গায়ে লাগেনি। আসলে সমস্যাটা কি জানেন, আমি নিজেকে খুব ভালো করে চিনি, তাই আমার দাম বা আমার যোগ্যতা অন্য কারো মতামতের ওপর ভিত্তি করে ঠিক করার প্রয়োজন আমি অন্তত বোধ করি না। নাতাশা মুহূর্তের জন্য পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার সাজানো গোছানো আভিজাত্যের পৃথিবীতে এমন সপাটে অথচ শান্ত উত্তর সে আগে কখনো শোনেনি। সে আশা করেছিল একটা বিশ্রী ঝগড়া হবে, কিন্তু বিভানের এই অদ্ভুত মানসিক শান্তি আর আত্মবিশ্বাস ওকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিল। নিজের অস্বস্তি ঢাকতে সে তড়িঘড়ি করে বলে উঠল, যা খুশি হোক তোমার, আমার কি। গটগট করে বন্ধুদের কাছে ফিরে যাওয়ার সময়ও নাতাশা একবার পেছন ফিরে তাকাল। দেখল বিভান আগের মতোই নির্লিপ্তভাবে তার নোটবুকে কি যেন লিখছে, যেন একটু আগে কিছুই ঘটেনি। রিয়া উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কি হলো রে, ওই লোকটা কি বলল? নাতাশা তাচ্ছিল্যের সাথে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বলল, আরে ছাড় তো, একটা অদ্ভুত পাগল, ঠিকমতো কথাও বলতে জানে না। কিন্তু নাতাশা মনে মনে জানত সে মিথ্যে বলছে। তার মাথার ভেতর তখন বিভানের বলা কথাগুলো তুবড়ির মতো ফাটছে। সমুদ্র সবার জন্য হয়, কেউ কোলাহল শোনে, আবার কেউ নিজেকে। সে মাথা ঝাড়া দিয়ে চিন্তাগুলো তাড়ানোর চেষ্টা করল, ভাবল এসবই সস্তা ফিলোজফি, কিন্তু ভেতরে ভেতরে একটা খচখচে অস্বস্তি দানা বাঁধল। এই প্রথম এমন একজনের সাথে তার দেখা হল যাকে সে তার টাকার দম্ভ দিয়ে ছোট করতে পারল না। ওদিকে বিভান তার নোটবুকটা বন্ধ করল। নাতাশাকে বন্ধুদের সাথে দূরে চলে যেতে দেখে তার মুখে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে মনে মনে বিড়বিড় করল, গল্পটা তো এবার জমে উঠবে। আকাশের শেষ লাল আভাটা তখন সমুদ্রের কালো জলে মিশে যাচ্ছে। বিভান জানত রাত পোহালেই নাতাশার এই দম্ভের দেওয়ালটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সেই রাতে নাতাশার চোখে ঘুম আসছিল না। হোটেলের বিলাসবহুল বিছানায় শুয়েও তার কানে বারবার বিভানের সেই শান্ত কণ্ঠস্বর বাজছিল। বিভান যেন না চাইতেও নাতাশার সাজানো আভিজাত্যের মুখোশটা টেনে খুলে দিয়েছে। আর অন্যদিকে বিভান তখন তার পরবর্তী চালটা সাজিয়ে ফেলেছে। এটা কেবল একটা সাধারণ আলাপ ছিল না, এটা ছিল এক অসম লড়াইয়ের শুরু, যেখানে নাতাশার আকাশ ছোঁয়া অহংকার আর বিভানের লুকোনো সত্য খুব শিগগিরই মুখোমুখি হতে চলেছে। গোয়ার রাতটা তখন একদম অন্যরকম। চারদিকে নিয়ন আলোর ঝিলিক, কানে তালা লাগানো মিউজিক আর বাতাসে এক ধরনের বুনো উন্মাদনা। বিচের ধারের শ্যাকগুলোতে ডিজে বাজছে, ড্রামসের বিটগুলো যেন বালির বুক চিরে হৃৎপিণ্ডে গিয়ে ধাক্কা দিচ্ছে। সবাই যখন নাচে গানে বোট হয়ে আছে, নাতাশা তখন এক কোণে চুপচাপ বসে। হাতে ধরা কাচের গ্লাসটা নিয়ে সে অনমনে নাড়াচাড়া করছে ঠিকই, কিন্তু ওর সেই চেনা তেজটা যেন আজ কোথায় হারিয়ে গেছে। রিয়া ওকে এভাবে ঝিমিয়ে থাকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল,
কি হয়েছে রে তোর? শরীর খারাপ? নাতাশা গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে ফ্যাকাশে হাসার চেষ্টা করল। না রে, আসলে জার্নিটার ধকল হয়তো এখনো কাটেনি, একটু ক্লান্ত লাগছে। কিন্তু আসল সত্যিটা তো নাতাশা জানে। ওর মাথার ভেতর সারাক্ষণ ওই সাধারণ দেখতে ছেলেটার শান্ত গলাটা বাজছে। আমি নিজেকে চিনি। কেন একটা অচেনা ছেলের কয়েকটা কথা ওকে এতটা ভাবিয়ে তুলবে? নাতাশা নিজেকেই প্রশ্ন করছিল, কে ও, আর কেনই বা ওর কথা আমি এত ভাবছি? ঠিক ওই মুহূর্তে কবির হঠাৎ উত্তেজনায় চিৎকার করে উঠল, গাইজ, ওটা দেখ একবার! সবাই সমুদ্রের বুক চিরে দূরে কালো জলের ওপর চোখ রাখল। যা দেখল সেটা সত্যিই অবিশ্বাস্য। মাঝ সমুদ্রে একটা বিশাল ইয়ট নোঙর করা, কয়েক তলা সমান উঁচু সেই ভাসমান প্রাসাদের গা থেকে আলোর রোশনাই আছড়ে পড়ছে কালো জলে। মনে হচ্ছে যেন একতলা হিরে সমুদ্রের বুকে ভাসছে। ইয়টের উপর থেকে হালকা মিউজিকের সুর ভেসে আসছে। রিয়ার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। ও মাই গড, ওটা কার? নাতাশার ভেতরের বিষণ্ণতা নিমেষেই উধাও হয়ে গেল। ওর চোখ দুটো লোভে নয়, বরং এক ধরনের তীব্র আকাঙ্ক্ষায় চকচক করে উঠল। ও সোজা হয়ে বসল, বলল, চমৎকার, ওটা জাস্ট ইনসেন। ওখানে আমাদের যেতেই হবে, চলো যাওয়া যাক। অর্জিত আর কবিরও রাজি। ওরা ইয়টের দিকে যাওয়ার জন্য ছোট বোটের ব্যবস্থা করল। কিন্তু ইয়টের সিঁড়ির কাছে পৌঁছতেই বাধা এলো। দুজন চওড়া কাঁধের সিকিউরিটি গার্ড ওদের রাস্তা আটকে দাঁড়াল। একজন গার্ড একদম পাথরের মতো মুখ করে বলল, সরি ম্যাম, এখানে এন্ট্রি শুধুমাত্র ইনভিটেশনের মাধ্যমে, পার্সোনাল ইয়ট এটা। নাতাশা সাধারণত এসব শুনতে অভ্যস্ত নয়। ওর আভিজাত্যে চরম চোট লাগল। সে দম্ভের সাথে গার্ডের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি নাতাশা মালহোত্রা। তোমার ম্যানেজারের কত সাহস আমাকে আটকায়? গার্ড বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত গলায় উত্তর দিল, ম্যাম, আপনি কে সেটা বড় কথা নয়, নিয়ম সবার জন্য সমান। কথাটা নাতাশার কানে যেন চাবুকের মতো লাগল। আজ একদিনে দ্বিতীয়বার ওকে কেউ সমান হওয়ার কথা মনে করিয়ে দিল। ও গলা আরও চড়িয়ে বলল, এক্সকিউজ মি, তোমার ম্যানেজারকে এক্ষুনি ডাকো, আমি দেখতে চাই কে আমাকে আটকাতে পারে। গার্ড এবার একটু কঠিন স্বরে বলল, ম্যাম, ম্যানেজারও ইনভাইট ছাড়া আপনাকে ঢোকাতে পারবেন না। দয়া করে চিৎকার করে শান্ত পরিবেশ নষ্ট করবেন না। নাতাশা প্রথমবারের মতো অনুভব করল যে ওর নামের জোর বা ওর দামি পোশাক সব জায়গায় কাজ করে না। ওর ভেতরের সেই দম্ভকা আবার ফনা তুলে দাঁড়াল। ও শুধু ওই ইয়টে যেতে চায় না, ও এখন প্রমাণ করতে চায় যে ও চাইলে সব কিছু নিজের আয়ত্তে নিতে পারে। ঠিক তখনই পরিস্থিতিটা পুরো পাল্টে গেল। তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব ঘটল সেখানে। পরনে একদম ফিটফাট পোশাক, চোখে মুখে পেশাদারিত্বের ছাপ স্পষ্ট। সে সরাসরি নাতাশার সামনে এসে দাঁড়াল, তারপর একটু খুঁটিয়ে দেখে নিয়ে বেশ মার্জিত গলায় জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, আপনার নাম কি মিস নাতাশা? নাতাশা কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। কপালে ভাঁজ ফেলে উত্তর দিল, হ্যাঁ আমি, কিন্তু কেন? লোকটা হালকা একটু হেসে মাথা নিচু করে বলল, আপনার জন্য ভেতরে আমন্ত্রণ আছে, দয়া করে আমার সাথে আসুন। এক নিমিষে নাতাশার বন্ধুদের চেহারার ভঙ্গি বদলে গেল। কবির তো বিশ্বাসই করতে পারছিল না। ও বলে উঠল, এক মিনিট, কি বলছো এসব? একে তুমি চেনো নাকি? নাতাশার চোখের কোণে জয়ের ঝিলিক। ও মনে মনে ভাবল, অবশ্যই, আমার মতো কাউকে ইগনোর করা কি এতই সহজ? কেউ না কেউ ঠিকই আমার আভিজাত্যটা ধরতে পেরেছে। ও একটু ভাব নিয়ে লোকটাকে জিজ্ঞেস করল, আচ্ছা, আমাকে ইনভাইট করল কে? লোকটি বিনীতভাবে উত্তর দিল, ভেতরে চলুন ম্যাম, স্যার নিজেই আপনাকে সব বলবেন। রিয়া তো উত্তেজনায় নাতাশার হাত খামচে ধরল। বাহ ইয়ার, তুই তো দেখি জাস্ট ভিআইপি লেভেলে পৌঁছে গেছিস। নাতাশার মনে অবশ্য একটা খটকা উকি দিচ্ছিল। এই মাঝ সমুদ্রে তাকে চেনে এমন কে থাকতে পারে? ও তো এখানে কাউকে চেনে না। তবুও এত বড় ইয়টের ইনভিটেশন ফেরানোর কোনো প্রশ্নই ওঠে না। ও সব চিন্তা ঝেঁটিয়ে বিদায় করে বন্ধুদের দিকে হাসল। যাই হোক, চলো জাস্ট এনজয় করি। নাতাশা যখন ইয়টে পা রাখল, ওর মনে হলো ও ভুল করে অন্য কোনো গ্রহে চলে এসেছে। চারদিকে দামি পারফিউমের গন্ধ, হাতে দামি ওয়াইন গ্লাস নিয়ে বিচরণ করা মানুষজন, আর ব্যাকগ্রাউন্ডে চলছে এক মায়াবী লাইভ মিউজিক। মেঝেটা এতই চকচকে যে আয়নার মতো মুখ দেখা যায়, আর সিলিংয়ের আলোটা একদম রাজকীয়। নাতাশা তৃপ্তির হাসি হেসে বন্ধুদের বলল,
এতক্ষণে মনে হচ্ছে আমি আমার যোগ্য কোনো জায়গায় এসেছি। ও যখন ভিড় ঠেলে ধীরে ধীরে ভেতরের দিকে এগোচ্ছিল, ওর হার্টবিটটা যেন একটু বেড়ে যাচ্ছিল। লোকজন ওর দিকে তাকাচ্ছিল ঠিকই, কিন্তু ও কাউকেই চিনতে পারছিল না। এই চরম উত্তেজনার মাঝেও ওর অবচেতন মন বারবার কাউকে খুঁজছিল। ঠিক সেই সময় ওপরের ডেকে রেলিং ধরে দাঁড়িয়ে একজন মানুষ ওকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার চোখে মুখে কোনো রাগ নেই, বরং আছে এক গভীর প্রশান্তি আর চিন্তার ছাপ। মানুষটা আর কেউ নয়, বিভান। তবে এই বিভানকে দেখে চেনা দেয়। সেই পুরনো নীল শার্টের বদলে ওর গায়ে এখন কালো রমের এক নিখুঁত স্যুট, স্টাইলিশ চুল আর সেই শান্ত চাউনি। ভিড়ের মধ্যে ওকে এখন যে কারোর চেয়ে বেশি আত্মবিশ্বাসী আর আজাধিত্যপূর্ণ লাগছে। নিচে দাঁড়িয়ে থাকা নাতাশাকে দেখে বিভানের ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা আবার ফুটে উঠল। ও একদম নিচু স্বরে নিজের মনেই ফিসফিস করে বলল, এখন দেখা যাক নাতাশা, তুমি নিজেকে ঠিক কতটা চিনতে পারো। নাতাশার বুকের ভেতরটা তখন রীতিমতো ঢিপ ঢিপ করছে। মনের কোনো এক কোণ বলছিল বড় কিছু একটা ঘটতে চলেছে আজ। ও তখনও ঘুণক্ষরেও টের পায়নি যে মানুষটার আমন্ত্রণে ও আজ এই রাজকীয় ইয়টে পা রেখেছে সে আর কেউ নয়, সেই ছন্নছাড়া ছেলেটা যাকে কয়েক ঘন্টা আগেই ও সবার সামনে যাচ্ছে তাই বলে অপমান করেছিল। গোয়ার রাত তখন তার পূর্ণ যৌবনে, চারিদিকে সুরার গ্লাসের টুংটাং শব্দ আর হাসির রোল। কিন্তু এই হুল্লোড়ের মাঝেও নাতাশার মাথায় কেবল একটা প্রশ্নই হাতুড়ি পিটছিল, কি সেই রহস্যময় মানুষ? নাতাশার বারবার মনে হচ্ছিল ভিড়ের আড়াল থেকে কেউ একজন ওর ওপর কড়া নজর রাখছে। ও একবার থমকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাল। সবাই যার যার মতো মশগুল। নিজের মনকেও শান্ত করার চেষ্টা করল। উফ নাতাশা, তুই বোধহয় একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েছিস। কিন্তু সেই অস্বস্তিটা কিছুতেই কাটছিল না। ঠিক তখনই ইয়টের এক স্টাফ ওর খুব কাছে এসে নিচু গলায় বলল, ম্যাম, স্যার আপনার জন্য ওপরের ডেকে অপেক্ষা করছেন। নাতাশা কুচকি জিজ্ঞেস করল, ওপরে মানে প্রাইভেট ডেকে? স্টাফটি শুধু মাথা নেড়ে সাঁ দিল। পার্ট ৩। শোধ নিতে ডাকিনি। নাতাশা অবাক হয়ে ফিসফিস করে জানতে চাইল, তাহলে কেন ডেকেছ আমাকে? বিভান নিজের পকেট থেকে সেই পুরনো নোটবুকটা বের করল, যেটা নিয়ে ও বিচে বসে লিখছিল। ওটা নাতাশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, একবার পড়ো এটা। নাতাশা কাঁপানো হাতে ডায়েরিটা নিল। পাতা উল্টাতেই ওর নজর গেল প্রথম লাইনে। কিছু মানুষ নিজেকে সবার ওপরে মনে করে, কারণ তারা কখনো নিচু হয়ে মাটির দিকে তাকানোর চেষ্টাই করেনি। নাতাশার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল খাতার পাতায় পড়ল। ও পরের পাতাটা উল্টাল। সেখানে লেখা ছিল, অহংকারের সবথেকে বড় শাস্তি এটা নয় যে লোকে তোমাকে ছেড়ে চলে যাবে, বরং আসল শাস্তি হলো এটাই যে তুমি নিজের অজান্তেই নিজেকে হারিয়ে ফেলবে। নাতাশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও বুঝল বিভানকে কেবল ওর সম্পদ দেখাতে ডাকেনি, বরং ও যে এক অদ্ভুত মেকি জগতের অন্ধকারে ডুবেছিল, সেখান থেকে ওকে টেনে বের করার জন্যই এই আয়োজন। নাতাশা জীবনে অনেক দামি উপহার পেয়েছে, কিন্তু জীবনের এমন অমোঘ সত্যি এর আগে ওকে কেউ শেখায়নি। নাতাশা এবার স্রেফ ভেঙে পড়ল। ওর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, ঠোঁট দুটো কাঁপছে। নিজেকে এতটাই তুচ্ছ আর অপরাধী মনে হচ্ছিল যে মুখ তুলে তাকানোর সাহসটুকুও পাচ্ছিল না। ও কাঁদতে কাঁদতে ভিজে গলায় জিজ্ঞেস করল, আমি কি সত্যি এতটাই খারাপ? আমি কি বড্ড বেশি ভুল ছিলাম? অভিভান ওর দিকে এক ধাপ এগিয়ে এলো, কিন্তু ওর শান্ত চাউনিতে কোনো ঘৃণা ছিল না। ও খুব সহজভাবে বলল, ভুল করাটা জীবনের অংশ নাতাশা, সেটা বড় কোনো অপরাধ নয়। কিন্তু ভুলটা জানার পরেও সেই পথেই থেকে যাওয়াটা আসলে সবথেকে বড় ভুল। নাতাশা এবার প্রথমবারের মতো তার সমস্ত আভিজাত্য আর দেমাগ বিসর্জন দিয়ে একদম সাধারণ এক মেয়ের মতো করুণ চোখে তাকালো। ও সাহস সঞ্চয় করে ফিসফিসি জিজ্ঞেস করল, কিন্তু তুমি আমাকে আগে কেন বললে না যে তুমি এত বড় একজন মানুষ? কেন নিজেকে ওভাবে লুকিয়ে রেখেছিলে? বিভানের ঠোঁটে সেই ম্লান হাসিটা আবার ফুটে উঠল। ও রেলিংয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম যখন আমার সাথে কোনো উপাধি থাকে না, যখন আমার সাথে কোনো জৌলুস বা টাকা থাকে না, তখন মানুষ আমাকে ঠিক কিভাবে গ্রহণ করে। আমি স্রেফ একজন মানুষ হিসাবে মানুষের আসল রূপটা দেখতে চেয়েছিলাম। কথাটা নাতাশার বুকের একদম ভেতরে গিয়ে তীরের মতো বিঁধল।
ওর মনে হল এতকাল ও যে কাঁচের প্রাসাদে বাস করছিল সেটা আজ এক নিমিষেই চুরমার হয়ে গেছে। গোয়ার সেই উত্তাল সমুদ্রের ঢেউগুলো তখনও তীরে আছড়ে পড়ছে, কিন্তু ইয়টের সেই নিঝুম ডেকে মনে হচ্ছিল যেন সময় থমকে দাঁড়িয়েছে। নাতাশা হাতে সেই নোটবুকটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। ওর মনের ভেতর তখন এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে যাচ্ছে। ও আজ আয়নায় নিজের আসল চেহারাটা দেখতে পাচ্ছিল, যেখানে কোনো মেকি ব্র্যান্ড নেই, কোনো বাবার পরিচয়ের জোর নেই। ওর গলা ধরে এলো, কাঁপা কাঁপা গলায়ও বলল, আমি তোমাকে বড্ড ভুল বুঝেছি বিভান। আমি তোমাকে নিয়ে নোংরা তামাশা করেছি, সবার সামনে তোমাকে ছোট করেছি। আর কথাগুলো ওর গলায় দলা পাকিয়ে আসছিল। ও আর বলতে পারল না। এক মুহূর্ত থেমে ও আবার জিজ্ঞেস করল, তবুও তুমি আমাকে কেন ডাকলে? কেন আমায় এখানে আসতে দিলে? বিভান একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। সমুদ্রের নোনা বাতাস ওর চুলে খেলা করছিল। ও নাতাশার চোখের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে বলল, দেখো নাতাশা, আমি যদি তোমাকে ঠিক সেভাবেই জবাব দিতাম যেভাবে তুমি আমায় দিয়েছিলে, তাহলে তোমার আর আমার মধ্যে তফাতটার কোথায় থাকত? আমি যদি প্রতিশোধ নিতাম, তাহলে তো আমিও তোমার মতোই অহংকারী হয়ে পড়তাম। নাতাশা স্তব্ধ হয়ে বিভানের দিকে তাকিয়ে রইল। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা হাত মুঠোয় থাকা সত্ত্বেও যে মানুষটা এত ক্ষমাশীল হতে পারে, তার ব্যক্তিত্বের গভীরতা মাপা নাতাশার মতো মেয়ের পক্ষে অসম্ভব ছিল। বিভান শান্ত গলায় আবার বলল, আমি চাইলে তোমাকে আজ সবার সামনে লজ্জিত করতে পারতাম, তোমাকে এই মাঝ সমুদ্রে নামিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে আমার কোনো জয় হতো না। আমার আসল জয় হল তোমাকে এটা বোঝানো যে মানুষ হিসেবে আমরা সবাই আসলে সমান। বিভানের গলার স্বর সমুদ্রের গর্জনের মাঝেও অদ্ভুত স্পষ্ট শোনাল। ও কয়েক পা পিছিয়ে গিয়ে রেলিংয়ের ওপর হাত রাখল। অন্ধকারের বুক চিরে ফেনা তোলা ঢেউগুলোর দিকে তাকিয়ে ও নিচু স্বরে বলল, আমি কিন্তু সবসময় এমন ঝলমলে অবস্থায় ছিলাম না নাতাশা। জন্ম থেকেই রূপোর চামচ মুখে নিয়ে বড় হইনি আমি। নাতাশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ওর চোখে বিস্ময়। বিভান বলে চলল, খুব ছোট একটা শহরে বড় হয়েছি। সেখানে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখার লোক অনেক থাকলেও তা পূরণ করার সম্বল ছিল খুব সামান্য। আমার ছোটবেলায় এমন অনেক দিন গেছে যখন মানুষ আমাকেও স্রেফ আমার পোশাক আর ছেঁড়া চটি দেখে জাজ করেছে, অবিকল তোমার মতো। নাতাশার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও যেন বিভানের কথার মাঝে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল, তবে সেটা এক নিষ্ঠুর ভিলেনের চরিত্রে। বিভান আবার ঘুরে দাঁড়াল ওর দিকে। জানো তো নাতাশা, ঠিক তোমার মতোই কেউ একজন একদিন আমাকেও সবার সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সেদিন আমি দুটো রাস্তা পেয়েছিলাম, হয় আমি ভেঙে পড়ে তার মতো একজনকে ঘৃণা করতে করতে নিজেও ওরকম বিষাক্ত মানুষ হয়ে যাব, না হয় নিজেকে এতটাই শক্ত করে গড়ব যে বাইরের কোনো কাদা আমাকে স্পর্শ করতে না পারে। বিভান এক মুহূর্ত থামল। আজ তুমি ঠিক সেই একই মোড়ে দাঁড়িয়ে আছো নাতাশা, তোমার সামনেও দুটো পথ। নাতাশার দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে আসছিল। ওর মনে হল এতকাল যে টাকা আর দম্ভকেও নিজের বর্ম ভেবে এসেছে, সেটা আসলে ওকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। মনুষ্যত্বের কাছে ওর হার আজ অনিবার্য ছিল। ও আর দাঁড়িয়ে থাকতে পারল না, ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে নাতাশা বলল, আমি সবসময় ভাবতাম আমিই সবার সেরা, আমার উপরে কেউ নেই, কিন্তু আজ আজ প্রথমবার মনে হচ্ছে আমি নিজের কাছেই নিজে হেরে গেছি। বিভান এবার আর ওকে কোনো নীতিবাক্য শোনাতে এলো না। ও শুধু নিঃশব্দে নাতাশার পাশে এসে দাঁড়াল। কিছুক্ষণ এক জমাট নিস্তব্ধতা। নাতাশা নিজেই শাড়ির আঁচলে চোখের জল মুছে টলমল পায়ে উঠে দাঁড়াল। ওর চোখের সেই ধারালো চাহনিটা এখন অনেক নরম, সেখানে এক অদ্ভুত পরিবর্তনের ছায়া। ও খুব দৃঢ় গলায় বলল, আমি বদলাতে চাই বিভান, আমি আর ওই আগের নাতাশা হয়ে থাকতে চাই না। বিভান ওর দিকে তাকিয়ে সামান্য হাসল। বদলটা তো স্রেফ মুখে বললেই হয়ে যায় না নাতাশা, ওটা যাপন করতে হয়, অভ্যাসে আনতে হয়। নাতাশা মাথা নেড়ে জোরালো সাই দিল, আমি কথা দিচ্ছি, আমি নিজেকে বদলে ফেলব। বিভান এবার ওর চোখের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল। ও একটু ঝুঁকিয়ে এসে বলল, বেশ, তাহলে চলো প্রথম পরীক্ষাটা এখনই শুরু করা যাক। নাতাশা ভুরুকুচকে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, এখনই? কিসের পরীক্ষা? বিভান নিচের ডেকের ঝলমলে ভিড়ের দিকে ইঙ্গিত করে শান্ত গলায় বলল,
নিচে তাকিয়ে দেখো, ওখানে থাকা মানুষগুলো তোমাকে চেনে কেবল তোমার নাম আর প্রতিপত্তির জন্য। এবার নিচে যাও আর ওই পরিচয়গুলো ছাড়াই মানুষের সাথে মেশো। পার্ট 8। নাতাশার জন্য কাজটা পাহাড় ডিঙিওর চেয়েও কঠিন ছিল। যে মেয়েটি সারা জীবন অন্যের উপর খবরদারি করে এসেছে, তার জন্য নিজেকে সাধারণ প্রমাণ করা চারটিখানি কথা নয়। তবুও সে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে সাহস সঞ্চার করল। ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সে। এবার তার হাঁটাচলায় সেই রাজকীয় দম্ভ নেই, নেই কাউকে তুচ্ছ করার সেই চাউনি। সে সরাসরি সাধারণ মানুষের ভিড়ে গিয়ে দাঁড়াল। কোনো ভনিতা না করে সে একদম সাদামাটাভাবে পরিচিত হল। হায়, আমি নাতাশা। লোকজন প্রথমে একটু অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু নাতাশার গলার সেই অকৃত্রিম নম্রতা তাদের অস্বস্তি কাটিয়ে দিল। প্রথমবারের মতো নাতাশা অনুভব করল, নাম বা দামি ব্র্যান্ডের পরিচয় ছাড়াও মানুষ মানুষকে ভালোবাসতে পারে। ওপরের ডেক থেকে বিভান এই পুরো দৃশ্যটা দেখছিল। ওর চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি। সে নিজের মনেই ফিসফিস করে বলল, গল্পটা বোধহয় এখানেই শেষ নয় নাতাশা, বরং এখান থেকেই নতুন এক গল্পের শুরু হল। সেই রাতে নাতাশা শুধু একটা বিলাসবহুল পার্টিতেই যোগ দেয়নি, সে আসলে নিজের ভেতরকার সেই হারিয়ে যাওয়া মানুষটাকে নতুন করে খুঁজে পেয়েছিল। কিন্তু পরিবর্তনের আসল পরীক্ষাটা তখনও বাকি ছিল, কারণ পরের দিনই তার জীবনের সবথেকে বড় ধ্রুব সত্যটা সামনে আসতে চলেছিল। পরদিন গোয়ার সকালটা ছিল একদম মায়াবী। সোনালি রোদের ঝিলিক সমুদ্রের নীল জলে পড়ে সেগুলোকে হীরের টুকরোর মতো উজ্জ্বল করে তুলেছে। রাতের সেই উন্মাদনার কোলাহল এখন এক গভীর নিস্তব্ধতায় রূপ নিয়েছে। বিচের ধারে সেই চিরচেনা জায়গাটিতে নাতাশা এসে দাঁড়িয়েছে, যেখানে গতকাল সবকিছুর সূত্রপাত হয়েছিল। তবে আজকের নাতাশা সেই পুরনো নাতাশা মালহোত্রা নয়। চোখে নেই সেই দামি ব্র্যান্ডেড সানগ্লাস, নেই কোনো আলগা জৌলুস বা উগ্র মেজাজ। শ্রেষ একটা সাদা সাধারণ সুতির কুর্তা আর খোলা চুলে সে যেন শরতের স্নিগ্ধ আকাশের মতো শান্ত। নাতাশা ধীরে ধীরে খালি পায়ে বালির ওপর দিয়ে হাঁটছিল। প্রতিটি পদক্ষেপে সে অনুভব করছিল মাটির সেই ছোঁয়া, যা সে এতদিন অবহেলা করেছে। সমুদ্রের বিশাল নীল জলরাশির দিকে তাকিয়ে সে আজ শুধু ঢেউয়ের গর্জনই শুনছিল না, বরং নিজের ভেতরের সেই নিবৃত কণ্ঠস্বরটাও স্পষ্ট শুনতে পাচ্ছিল। আজ সে মুক্ত, আজ সে খাঁটি। নাতাশা ঠিক সেই বালুর ওপর গিয়ে বসল, যেখানে প্রথম দেখায় বিভানকে ও চরম অবজ্ঞা করেছিল। হাঁটুতে মুখ গুজে চোখ বন্ধ করতেই গতকালের প্রতিটি দৃশ্য সিনেমার ফ্রেমের মতো ওর চোখের সামনে ভেসে উঠল। বিভানের সাধারণ পোশাক নিয়ে ওর সেই বিষাক্ত ঠাট্টা, বিভানের পাথরের মতো নিস্তব্ধতা, মাঝ সমুদ্রে সেই আলোক উজ্জ্বল ইয়টের অবিশ্বাস্য সত্যিটা, আর ওই ডায়েরির পাতায় লেখা প্রতিটি ধারালো শব্দ। ওর গাল বেয়ে এক ফোঁটা জল বালিতে মিশে গেল। তবে এই কান্না হাহাকারের নয়, এ যেন এক শুদ্ধ হওয়ার উপলব্ধি। নাতাশা চোখ মুছে মৃদু হেসে নিজের মনেই বলল, অদ্ভুত, বাইরের শোরগোলটা এখন আর কানে লাগছে না, নিজের ভেতরের কথাগুলো কত স্পষ্ট শোনা যাচ্ছে। বিভান কখন ওর পেছনে এসে দাঁড়িয়েছে নাতাশা টের পায়নি। তবে আজকের বিভান ওর কাছে কোনো রহস্যময় আগন্তুক নয়, বরং এক জীবনমুখী শিক্ষক। নাতাশা মুখ না ঘুরিয়েই নিচু স্বরে বলল, তুমি ঠিকই বলতে বিভান, আমি আসলে অন্ধ ছিলাম। বিভান নিঃশব্দে ওর পাশে এসে বসল। দুজনের মাঝে কিছুক্ষণ শুধু সমুদ্রের একঘেয়ে গর্জন। নাতাশা বিভানের দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করল, তোমার তো সব আছে, নাম, যশ, ওই রাজকীয় ইয়ট, তবুও তুমি নিজেকে এত আড়ালে রাখো কেন? এত সাধারণ কেন তুমি? বিভান আলতো করে হাসল। সে এক মুঠো বালি হাতে তুলে নিয়ে খুব আলগাভাবে বাতাসে উড়িয়ে দিল। এই বালিটা দেখছ? বিভান প্রশ্ন করল। নাতাশা মাথা নাড়ল। বিভান আবার বলল, যতক্ষণ বালিটা হাতের ওপর হালকাভাবে থাকে ততক্ষণ মনে হয় এটা আমার, কিন্তু যেই তুমি এটাকে জেদ করে মুঠো করতে যাবে অমনি তা আঙুলের ফাঁক দিয়ে গলে পালাবে। নাতাশা মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছিল। বিভান সমুদ্রের দিগন্তের দিকে তাকিয়ে যোগ করল, টাকা আর প্রতিপত্তিও ঠিক এই বালির মতো। ওটাকে মানুষকে দেখানোর জন্য বা কাউকে ছোট করার জন্য আঁকড়ে ধরলে তবে ওটা তোমাকে ভেতর থেকে শূন্য করে দেবে, কিন্তু যদি ওটাকে জীবনের একটা অংশ হিসেবে বুঝে ব্যবহার করো তবেই ওটা তোমাকে পূর্ণতা দেবে। আমি সাধারণ থাকি কারণ আমি নিজেকে ওই বালির মুঠোর মধ্যে হারিয়ে ফেলতে চাই না। নাতাশার চোখে তখন এক অদ্ভুত শান্ত আভা।
সে নিচু স্বরে জিজ্ঞেস করল, তাহলে আসল প্রাচুর্য বলতে তুমি কি বোঝো? বিভান ওর চোখের দিকে তাকিয়ে খুব স্থির গলায় বলল, আসল প্রাচুর্য হল সেই অবস্থা যেখানে নিজেকে প্রমাণ করার জন্য কোনো চিৎকার করতে হয় না, যেখানে তোমার কাজ আর তোমার ব্যবহারই তোমার হয়ে কথা বলে। আর সবচেয়ে বড় কথা, কাউকে নিচে নামিয়ে নয়, বরং অন্যকে টেনে ওপরে তোলার মধ্যেই আসল সার্থকতা লুকিয়ে থাকে। নাতাশা একটা লম্বা শ্বাস নিল। ওর মনে হল এত বছরের জমানো একটা ভারী পাথর যেন বুক থেকে নেমে গেল। ও ধীর গলায় বলল, আমি এবার ফিরে গিয়ে সব বদলে দেব বিভান, আমার বাড়ি, আমার বন্ধু সার্কেল, আর সবচেয়ে আগে আমার নিজের ভেতরের এই বিষাক্ত আমিত্বকে। বিভান হালকা হেসে সাঁই দিল। এটাই তো আসল শুরু নাতাশা। যাওয়ার আগে নাতাশা একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আমাদের কি আবার দেখা হবে? বিভান একটু থামল। দূরে দিগন্তের দিকে তাকিয়ে বলল, তোমার এই বদলটা যদি সত্যি হয়, তবে দেখবে এই পৃথিবীটা বড্ড ছোট, কোথাও না কোথাও দেখা ঠিকই হয়ে যাবে। নাতাশা হাসল। কিছুক্ষণ পর বিভান সেখান থেকে ধীর পায়ে হেঁটে চলে গেল। নাতাশা অপলক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তবে এবার ওর মনে কোনো আক্ষেপ ছিল না, কারণ ও আজ কিছু হারায়নি, বরং নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। ও আবার বালির ওপর বসল, নিজের আঙুল দিয়ে বালির বুকে লিখল, রেসপেক্ট ওভার স্টেটাস। একটু পরেই একটা বড় ঢেউ এসে লেখাটা ধুয়ে মুছে দিয়ে গেল। কিন্তু এবার নাতাশা বিরক্ত হল না, বরং ওর ঠোঁটে হাসি ফুটল। ও জানত আসল শিক্ষা বালিতে নয়, হৃদয়ে খোদাই করা থাকে। বাগাবিচের ঢেউগুলো আজও আগের মতোই আসা যাওয়া করছে, কিন্তু সেদিন সেখানে একটা কিছু চিরতরে বদলে গিয়েছিল। নাতাশা শেষবারের মতো সেই জায়গাটার দিকে তাকাল, যেখানে সে একজনকে তুচ্ছ ভেবেছিল এবং যেখানে তার নিজের দম্ভ চুরমার হয়ে গিয়েছিল। জীবন ওকে আজ এক আয়না দেখিয়েছিল, আর নাতাশা এবার সেই আয়না থেকে মুখ ফিরিয়ে নেয়নি। ও উঠে দাঁড়াল। ওর হাঁটা চলায় এখন কোনো কৃত্রিম জৌলস নেই, আছে এক অকৃত্রিম সারল্য। ও একবার পেছনে ফিরে তাকাল, হয়তো বিভানকে আরেকবার দেখা যাবে, কিন্তু সৈকত তখন ফাঁকা। আসলে কিছু মানুষ জীবনে সারা জীবন ফাঁকার জন্য আসে না, তারা আসে কোনো বড় শিক্ষা দিতে, আর কাজ ফুরলে নিঃশব্দে সরে যায়। নাতাশা মনে মনে বলল, আজ আমি অন্য কাউকে নয়, নিজের অহংকারকে জয় করেছি, আর এটাই বোধহয় জীবনের সবথেকে বড় জয়।